আমি খুব ফর্মাল বক্তৃতা দিতে আসি নাই তোমাদের এখানে। তোমরা অনেকে আমার স্টুডেন্ট আছো, চেহারাও চিনতে পারছে অনেকের। তো আমার এই জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের সাথে একটা স্মৃতি আছে। আমি যখন পিএইচডি করে আসি, খুবই আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তখন প্রথম যে কনসালটেন্সিটা করেছিলাম সেটা ছিল জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের কারিকুলাম ডেভেলপমেন্টে। আমার মনে আছে তখন খুবই ভগ্ন দশা ছিল। এটা এখন যেখানে যুদ্ধ অপরাধী আদালত রয়েছে সেটা নিচতলায় ছিল, রাইট? ঠিক আছে না? জাস্ট 2-3টা রুমে ছিল। সেখান থেকে এখানে একটা বিরাট বড় একটা ভবন হয়েছে, অনেক সুযোগ সুবিধা বেড়েছে। তো আমার কাছে ভাল লাগছে। আমি তোমাদের এই বুনিয়াদী কোর্সের অনেক দুর্নামও শুনেছি। কোর্সটা ফান্ডামেন্টালি ভালো ছিল। তো পরবর্তীকালে এখানে এমন সব লোকদের নিয়ে আসা হতো যারা এখানে সে পলিটিক্যাল লেকচার দিত এবং খুব খারাপ খারাপ ইনস্ট্রাকশনও দিত, এটাও শুনেছি। সেই সময়টা আমরা আজকে এই ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, এটার মধ্যে থেকে পার করে এসেছি। আমাদের এখানে যখন আমাদের প্রশিক্ষক যে পরিচালক আছেন, জাতির অনেক সমস্যার কথা বললেন, কিন্তু আমি কিন্তু যে কোনো জায়গাতে যাই প্রথম আলোচনা শুরু করি। কালকে বাংলাদেশ লিগাল এইড সংস্থাতে গেলাম, আমি ওদের প্রথমে বলে, শোনো তোমাদের কী কী সমস্যা আছে একটা শব্দ উচ্চারণ করার আগে আমি বলে দিই। তোমাদের জনবল সংকট আছে, লজিস্টিকের সংকট আছে, মানে ঠিক মতো স্পেসের সংকট আছে, এগুলো আমি জানি, বলতে হবে না। এখানেও একই কথাই শুনেছি। কিন্তু আমি যখন প্রশিক্ষক বললেন যে আমাদের সম্মানিত যে মহাপরিচালক আছেন বিচারপতি এমদাদুল হক, তো উনি তো অত্যন্ত ডাইনামিক মানুষ, তো বললো উনি এসে কিছু ব্যবস্থা নিয়েছেন। আমি খুব ব্যবস্থাটা শুনতে চাচ্ছিলাম, ব্যবস্থা শুনলাম না, নিশ্চয়ই উনি ব্যবস্থা নিয়েছেন। আমি শুধু কয়েকটা জিনিস বলবো। আমাদের সীমাবদ্ধতা থাকবে, সব জায়গায় সীমাবদ্ধতা আছে। এবং আমাদের ল ডিপার্টমেন্টে আমরা যখন বাইরের ওয়ার্ল্ডের সাথে কথা বলি, আমি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের টিচার, তোমরা জানো 35 বছর যাবত আছি। সো আমি কমন ট্রেন্ড অ্যানালাইসিস করি নিজের জায়গা থেকে। তো আমরা যখন বাইরে কারোর সাথে কথা বলি, ভিসির সাথে কথা বলি, বা ইউজিসি চেয়ারম্যানের সাথে কথা বলি, বিদেশি ডোনার আসলে কথা বলি, আমরাও বলি আমাদের জনবল সংকট আছে, আমাদের ক্লাসরুম ছোট, আমাদের এখানে ইকুইপমেন্ট কম আছে। আসলে একটাও সত্যি না। তোমাদের টিচারদের মধ্যে এমন টিচার আছে যে 2টা কোর্সে বেশি নিয়েছে? ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে আছে না? নিয়েছে 2টা কোর্সের বেশি, তার জনবল সংকট কোথেকে হলো? কিন্তু আমরা বলি আবার কিছু কিছু ক্ষেত্রে সত্যিও আছে, কিছু ক্ষেত্রে সত্যি আছে, সত্যি না সেটা না। হ্যাঁ, আমাদের স্পেসের সংকট আছে, কিন্তু ওটাতে কাজ হয় না এমন না। এবং আমি জাস্ট মাঝে মাঝে চিন্তা করি যে আমরা কত অপচয়কারী জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা অবকাঠামো, আমরা একটা শিফট চালাই, চাইলেই 2টা শিফট করা যায়, কোনো ব্যাপার না। করা যায় না? তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট আছো, রাত্রবেলা একটা শিফট করা যায় না? এত বড় একটা বিল্ডিং পড়ে থাকে, এতজন টিচার পড়ে থাকে, করা যায় ইচ্ছা করলেই। অনেক রকম ইনোভেটিভ চিন্তা করা যায়। আমাদের সব জায়গায় সীমাবদ্ধতা আছে। এটা গরিব দেশ থাকবে, এটার মধ্যে থেকে বেস্ট পারফরমেন্স কিভাবে বের করে আনা যায় সেটা বের করতে হবে। তোমাদের এখানে যে বুনিয়াদী কোর্সটা, আমি আমাদের মহাপরিচালক সাহেবকে জিজ্ঞেস করলাম, বুনিয়াদী কোর্সটা অনেক আগে হওয়ার কথা। জাস্ট তোমরা প্রথমে জয়েন করবা, 1 মাস 2 মাস পরে বুনিয়াদী কোর্স হওয়ার কথা। 1 মাস 2 মাসে তো পুরো এনভায়রনমেন্টটা চেনা হয়ে যায়। আমি 36 দিন ম্যাজিস্ট্রেট ছিলাম, তো আমি কোর্টে ছিলাম তো মাত্র 9 দিন। 9 দিনে সব বিল্ডিং আমার চেনা হয়ে গেছিল। টাইম লাগে না তো চিনতে, এত পরে বুনিয়াদী প্রশিক্ষণ কেন? এগুলি জিনিস ভাবতে হবে। আর আমাদের এই সুনাম হয়েছে, জাতির সুনাম আছে, কিন্তু এমন সুনাম করতে হবে যেটা উপমহাদেশ থেকে অন্যান্য দেশ যেন তোমাদের সাথে যোগাযোগ করে, এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে প্রশিক্ষণ নিতে আসে। এরকম যদি একটা ডাইনামিক লিডারশিপ, আমি আশা করি বিচারপতি এমদাদুল হক সাহেব আছেন, অত্যন্ত ডাইনামিক, সৎ এবং অত্যন্ত চিন্তা করেন। আইন সংস্কার কমিশন মিটিংয়ে এসে ওনার সুচিন্তিত অনেক অভিমত পেয়েছি। আশা করি এখানে আরও ডাইনামিক কিছু পদক্ষেপ নেওয়া হবে। আর তোমাদেরকে কিছু কথা বলি। আমি একটা কথা সবসময় বলি, আমি যখন ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি চাকরিটা ছাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। আমি কখনো বিচারক হতে চাইতাম না, কখনোই না। আমার বাবা চাইতো, আমি চাইতাম না। কারণ আমার মনে হয় এটা এত বড় একটা দায়িত্ব। এটা আমি সবসময় বলি, তুমি খেয়াল করে দেখো, আল্লাহ যে কাজটা করে সেটা তোমরা এই দুনিয়ায় করো। এই চিন্তা মাথায় রাখার পর কোনো মানুষ কিভাবে ডিসঅনেস্ট হয় এটা আমার মাথায় ঢুকে না। তোমাদের মধ্যে 90% অনেস্ট আছো, ঠিক আছে? 10% মানুষ সম্পর্কে তো অনেক বদনাম শুনি। আমি বলতে হবে, স্যার আপনি কীভাবে জানলাম? আমি জানলাম কারণ আমার ক্লাস ফ্রেন্ড, আমার যারা ক্লাসমেট, তাদের মধ্যে 10% কেন 30% সম্পর্কে আমি অভিযোগ শুনেছি। আমার যারা ক্লাস ফ্রেন্ড, তারা প্রত্যেকে রিটায়ার করে গেছে, 30% সম্পর্কে আমি অভিযোগ শুনেছি। বেশ ক্রেডিবল অভিযোগ। বাট ধরে নিলাম 10% এখানে অন্যায় করে বা অবিচার করে।
অন্যায় অবিচার করার জন্য তো পৃথিবীতে অনেক প্রফেশন ছিল, বিচারকদের এটা মানে করার কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই। আমি তোমাদের আর্থিক সীমাবদ্ধতার কথা জানি, কিন্তু এটা আবার সত্যি না। একটা ছোট্ট গল্প বলি। আমি একবার বিচারকের ওখানে আওয়ামী লীগ আমলে আমার সাথে কোনো বিচারক ফোন ধরতে পর্যন্ত ভয় পেত, কিন্তু সে আমাকে এত ভালোবাসতো যে তার ওখানে আমরা ঘুরতে গেলাম, আমি আমার ওয়াইফ, একদম প্রত্যন্ত অঞ্চলে। তারপরে আমি যখন খাবারের বিল দিতে গেলাম, সে কিছুতেই আমাকে দিতে দিবে না। না স্যার, আমরা তোমার 3টা বাচ্চা, তোমার ওয়াইফ চাকরি করে না, তুমি আমার খাবারের বিল দেওয়ার কথা চিন্তা করো কিভাবে? তখন সে আমাকে হতবাক করে দিয়ে বলে কি, স্যার আপনি এটা কি বললেন? আমি সব নিয়ে 90,000 টাকা বেতন পাই, সারা মাসে অনেক খরচ করে আমার 60,000 টাকা বেশি খরচ হয় না, আমি এত টাকা দিয়ে কি করব? আশ্চর্য হয়ে গেলাম এই মানসিকতা দেখে। আমি তোমাদের একটা বড় বানায় বলছি না, চাইলেই তোমরা যে বেতন পাও যথেষ্ট রিসেন্টলি চলা যায়। আর বড় লোকের জীবনে কোনো শেষ নাই, বুঝছো? যারা এই জন্য অন্যায় করে, ওরা ক্রমাগত অন্যায় করে। অন্যায় করে মনে করে 5 কোটি টাকা আর্ন করেছে, 5 কোটি যখন করেছি 10 কোটি করলে ইটস লাইক স্মোকিং। যে একটা খাবে সে 2টা খাবে, 3টা খাবে, 4টা খাবে, আনএন্ডিং। কোনোদিন বাবা, আমার সবচেয়ে বড় উপদেশ হচ্ছে, কোনোদিন আর্থিক দুর্নীতি করবা না, কোনো অবস্থাতেই না। আল্লাহ তোমার সংসার চালাবে, আল্লাহ তোমাকে সম্মান দিবে, কোনো সমস্যা হয় না, কিচ্ছু হয় না। সৎ থাকবা, মানুষের যে ভালোবাসা পাবা। প্রত্যেকটা মানুষ কি এই বাংলাদেশে এত অসততা হয়েছে যে সৎ তার সুনাম সব জায়গায় ছড়ায় পড়ে, দেখবা কি রেসপেক্টটা পাবা মানুষের কাছে, যেভাবে তোমার দিকে তাকাবে মন ভরে যাবে তোমার। এর চেয়ে বড় আর কিচ্ছু উপদেশ হতে পারে না। আর তোমরা সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে আসছো, তোমাদের এফিসিয়েন্সি নিয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। অ্যাপ্লিকেশন নিয়ে আসে, ধরো অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট, তুমি অনেক এফিসিয়েন্ট, কিন্তু এখানে তো ক্রমাগত একটা লার্নিংয়ের ব্যাপার থাকে। আমি এই মিনিস্ট্রির দায়িত্ব নেওয়ার পর আমি ল মিনিস্ট্রির প্রত্যেকটা অফিসারের কাছ থেকে শিখেছি, প্রত্যেকে আমার চেয়ে বেশি জানে। অনেস্টলি বলছি তোমাদের, থিওরিটিক্যাল জিনিস কিছু কিছু জিনিস আমি বেশি জানতে পারি। প্রায়োগিক আদালতের ব্যাপার আমি যখন ওদের সাথে বসি, বিভিন্ন সংস্কার ভাবনা নিয়ে, আমি যে কত কিছু শিখেছি ওদের থেকে। মানুষের শেখার কোনো শেষ নাই। আমি আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছ থেকে অনেক কিছু শিখি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা আছে তাদের কাছ থেকে শিখি। তো তোমরা মনে করতে পারো আচ্ছা ঠিক আছে আমি বিচারক, কিন্তু তোমার বেঞ্চ অফিসার যে আছে, বেঞ্চের যে সহায়ক কর্মচারী আছে, দেখবো ও তোমার চেয়ে অনেক বেশি জানে অনেক কিছু, বিকজ ওর প্রায়োগিক অভিজ্ঞতা আছে। সমস্যা কি, ওকে ডেকে জেনে নাও, শিখে নাও। কোনোদিন শেখার তৃষ্ণা শেষ করবা না, কোনো দিন করবা না। এটা মনে রাখবা, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, তোমার কাছে যে অসহায় মানুষটা আছে, তুমি দেখলে বুঝতে পারবা সবচেয়ে অসহায় কারা। আমি যতটুকু ইসলাম ধর্ম জানি, এর চেয়ে বড় পুণ্য বোধের কিছু হতে পারে না একটা অসহায় মানুষ যখন তোমার কাছে প্রতিকার পেয়ে দোয়া করবে। এই জীবনে এর চেয়ে আমাদের তো অনেক বয়স হয়েছে, এখন বুঝি পৃথিবীতে সবচেয়ে মানুষের আরাধ্য বিষয় হচ্ছে মনের শান্তি। মনের শান্তি নিয়ে ঘুমাতে পারবা, মানুষের রেসপেক্ট পাবা। আল্লাহ তোমাকে এত বড় একটা জায়গায় বসিয়েছে, এত ইম্পর্টেন্ট জায়গায় বসিয়েছে। কত মানুষের তোমার সর্বশান্ত হয়ে যায় ভুল বিচারের জন্য, সারা জীবন জেলে থাকে, জীবন শেষ হয়ে যায়, ফ্যামিলি শেষ হয়ে যায়। তোমাদের প্রত্যেকে, তোমরা অনেকে হয়তো বিয়ে করেছো, বাচ্চা আছে, অনেকে আছে ছোট ছোট বাচ্চা রেখে সারা জীবন জেলে থাকে, ফকির হয়ে যায় একটা ফ্যামিলি। কত গুরুত্বপূর্ণ জায়গাতে বসেছে। আর তোমাদের সুযোগ সুবিধা, ধরো আমি আমার মতো করে চেষ্টা করি। তোমাদের যে গাড়ির ব্যাপারটা আছে, আমি অনেকবার ফোন করেছি, অনেক চেষ্টা করেছি, অনেক কিছু দেখেছি। তোমাদের কিছু কিছু চৌকি আদালত আছে, জঘন্য অবস্থা, এখানে কোনো আদালত বসতে পারার মতো অবস্থা না। সেটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি। আরও ফান্ডামেন্টাল যদি কোনো কিছু থাকে সেগুলো আমরা দেখতে চেষ্টা করব, সর্বাত্মকভাবে চেষ্টা করব। যদি নাও করি চেষ্টা, সুবিধা পাওয়ার সাথে তোমার দায়িত্ববোধের কোনো সম্পর্ক নেই। তুমি তোমার দায়িত্ব পালন করবা, আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করব। আজকে তোমাদের আমরা কি কি সংস্কার করেছি, কি কি সংস্কার ভাবনা আছে, এগুলি কথা বলতে চেয়েছিলাম। শুধু সংক্ষেপে তোমাদের বলি, আমরা কয়েকদিন আগে সিপিসির একটা অ্যামেন্ডমেন্ট করেছি, তোমরা আমাদের চেয়ে ভালো জানো কেন করছি এটা। আমি এটা যদি লক্ষ্য করে দেখলাম, জাস্টিস এমদাদ হক সাহেব আছে, আমার খুব ইন্টারেস্টিং লাগে জিনিসটা। বাংলাদেশে কোনোদিন কোনো আইনমন্ত্রী বোধহয় আইনজীবী ছাড়া হয় নাই, আইনজীবী ছাড়া বোধহয় আইনমন্ত্রী হয় নাই। সমস্যাটা হয় কি, যখন আইনজীবী আইনমন্ত্রী হয় তখন উনি একটা ক্লাসের ইন্টারেস্ট দেখে। এটা আমি এই গত 7-8 মাস দায়িত্ব নিয়ে আমার কাছে মনে হয়েছে ওরা আইনজীবীদের ইন্টারেস্টটা বেশি দেখে। ঠিক আছে, তা আমার একটা সুযোগ হয়েছে, আমি তো আর আইনজীবী না,
আইনজীবীরা আমার উপর রাগ করলে আমার কিছু করার নাই। যেটা বিচার প্রার্থী মানুষের জন্য সুবিধা হয় সেভাবে আমরা সংস্কার করে যাচ্ছি। আরও অনেক এক্সাইটিং অনেক কিছু করব, এবং এই আইনগুলো যদি থেকে যায় আমার দৃঢ় বিশ্বাস, আমি এই যে আমাদের আইন সচিব আছেন, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, ওনারা প্রত্যেকে অত্যন্ত মানে উজ্জ্বল একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, অনেক ভালো বিচারক হিসাবে সুনাম আছে। আমি তাদের কাছ থেকে তাদের সাথে কথা বলে কনফিডেন্সটা পাই যে এই সমস্ত সংস্কার কাজের কারণে আমরা বিচারকে দ্রুততর, লেস এক্সপেন্সিভ এবং কম ঝামেলাপূর্ণ করে দিতে পারবো। ঠিক আছে, বাট এই আইনগত সংস্কার বা নীতিগত সংস্কার এগুলো কোনো কিছুই মিন করে না যদি প্রায়োগিক ক্ষেত্রে তোমরা এটার অ্যাডভান্টেজ নিয়ে মানুষকে প্রতিকার না দাও।